গণ অধিকার পরিষদের 12 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। এই আন্দোলনে আমরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি এবং এই গণ অভ্যুত্থানের পরে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ইউনূস সাহেবকে বিগত ফ্যাসিবাদী সরকার যখন মিথ্যা এবং বানোয়াট মামলায় নানাভাবে তাকে জুলুমের দিকে ঠেলে দিয়েছিলেন, ঠিক তখনই আমাদের এই পেশাজীবী অধিকার পরিষদ তার সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা তার মুক্তির জন্য কথা বলেছি। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমি এ কথাটি এজন্যই বললাম যে আজকে আমাদের এই পেশাজীবী সংগঠনের বন্ধুদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা অনেকেই সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না, স্মরণও করতে চাই না। তাদেরকে স্মরণ করতে হবে। তো এই যে রাজনৈতিক আমাদের দীর্ঘ 54 বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য এই গণভ্যুত্থান এবং গণভ্যুত্থান পরবর্তী আজকের এই নতুন বাংলাদেশ। আপনারা যে প্রশ্নটা করেন যে আমাদের রাজনৈতিক অবস্থানটা, আমাদের রাজনৈতিক অবস্থান, আমরা গণভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি বর্তমান সরকারের একটি দায়িত্ব পালন করছেন। আমরা জনাব নুরুল হক নূর সহ বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সরকার যাতে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন করেন। ইতিমধ্যে সরকার প্রধান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদ বাস্তবায়ন করব। আমরা তার এই ঘোষণার উপরে আস্থা রাখতে চাই এবং জনাব তারেক রহমানকে বলতে চাই, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ডিমান্ড, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, এটা যাতে বাস্তবায়ন করা হয়। আমরা তাকে সহ তার সরকারকে আমরা আহ্বান এখনো জানাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই আহ্বানটি আমরা অব্যাহত রাখবো। তাই প্রিয় বন্ধুগণ, আমরা জনগণের জন্য এই রাজনৈতিক দল এবং আমাদের এই রাজনীতি শুরু করেছিলাম, তার ওই ধারাবাহিকতায় কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান করে আজকে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা যদি সেই 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন শুরু না করতাম, হয়তো আজকেও আমরা ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হতে হতো আমাদের। আমরা শুরু করেছিলাম বিদায় আল্লাহ পাকের রহমত এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 2024 সালে আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উদ্ধার করেছি। আজকের এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে একক কোনো ব্যক্তি, দল কিংবা সংগঠনের ক্রেডিট, এই ক্রেডিট এদেশের আপামর জনগণের। সকল রাজনৈতিক দলের, সকল প্রতিষ্ঠানগুলোর, সংগঠনগুলোর, সেই জায়গাতে আমরা সকলকে ক্রেডিট দিতে চাই। আসলে সমস্যাটা কোথায় দাঁড়ায়? ওই যে আমরা 71-এর কথা বলি, যে 71-এর মহান মুক্তিযুদ্ধ যেমন এদেশের আপামর জনগণ করেছিল, কোন একক ব্যক্তি কিংবা গোষ্ঠী করে নাই, করেছিল এদেশের জনগণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে দেখা গেল একটি নির্দিষ্ট গোষ্ঠী ওই 71-এর মহান মুক্তিযুদ্ধের যে ফসল, এই ফসলকে তারা কুক্ষিগত করে ফেলেছিল। এই জন্য 71 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে আজকের এই বিতর্ক 54 বছরেও শেষ হয় নাই বন্ধুগণ। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা যখন শুনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, আমরা লজ্জিত হই, আমাদের মাথা নিচু হয়ে যায়। এই 54 বছর পরেও কেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই বিতর্কটা জারি থাকবে? জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা লজ্জার বিষয়। একই কথা, একই বিষয় এই 24-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও প্রাসঙ্গিক বন্ধুগণ। আপনারা জানেন এই জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছিল দেশের আপামর জনগণ, প্রত্যেকটি রাজনৈতিক দল, সকল গোষ্ঠীর এখানে একটি প্রত্যক্ষ সমর্থন ছিল, সাপোর্ট ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই গণঅভ্যুত্থানের পরেও এই জুলাই গণঅভ্যুত্থানের যে ফল, এই ফলটাকে কুক্ষিগত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা চালিয়েছে। এই কারণেই আজকে গণঅভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই আজকে দেখেন এই জুলাই বিপ্লবের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি দাঁড়িয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের এই বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান গুলো ভবিষ্যতেও কিন্তু ভয়াবহ প্রশ্নের মুখে পড়বে। তাই আমরা বলতে চাই, আমরা এরকম বিতর্ক, আমরা এরকম বিভাজন আগামীর রাজনীতিতে আর দেখতে চাই না। তাই আগামীর রাজনীতি হবে ঐক্যের, আগামীর রাজনীতি হবে আপনার সুন্দর একটি পরিবেশের, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যেখানে সকল মত পথ এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আরেকটি কথা বলে শেষ করবো বন্ধুগণ, গত জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসছিলেন বা সরকারে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, আপনারা খেয়াল করবেন সরকার দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন সরকারের উপদেষ্টারা যে আমরা দায়িত্ব নেওয়ার পর দিনেই আমাদের সম্পদের হিসাব জনগণের সামনে উপস্থাপন করবে। অত্যন্ত দুঃখের বিষয়, তারা কিন্তু করে নাই। কিন্তু দেখা গেল
দায়িত্ব ছাড়ার পরে দু একজন উপদেষ্টা গণমাধ্যমে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনার সম্পদের বিবরণী জনগণের সামনে উপস্থাপন করলেন না, মানে জনগণ জানলো না যে এখন আপনার সম্পদ কতটুকু। কিন্তু আপনি দায়িত্ব ছাড়ার পরে বললেন আমার সম্পদ এখন এই পরিমাণ। তাহলে জনগণ কিভাবে জাজমেন্ট দিবে, জনগণ কিভাবে বুঝবে যে আপনি শুরুর সময় এত সম্পদ দিয়ে শুরু করেছিলেন আর দায়িত্ব ছাড়ার পরে আপনার সম্পদ এতটুকু বেড়েছে কিংবা কমেছে? হয় নাই। কিন্তু যারা নির্বাচিত পার্লামেন্টারিয়ান বা মন্ত্রী, তারা নির্বাচনের আগে একটা হলফনামা দাখিল করে নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু সম্পদের বিবরণী দেওয়া হয়। 5 বছর দায়িত্ব পালনের পরে তারা কিন্তু আবার জনগণের সামনে হাজির হয়। তখন কিন্তু আপনারা সহজেই বলতে পারেন যে অমুক মিনিস্টার চুরি করেছে, অমুক এমপি চুরি করেছে, ডাকাতি করেছে, বলতে পারেন না? কিন্তু এটা ওই ক্ষেত্রে হয় নাই। এই জন্যই আমরা আজকে এখনো আহ্বান জানাচ্ছি এই বর্তমান নির্বাচিত সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, দুর্নীতি করেছেন, তাদের সেই দুর্নীতির তদন্ত করার আমরা আহ্বান জানাচ্ছি। এবং দুর্নীতি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে, যাতে তাকে বিচারের মুখোমুখি করা হয়। এই প্রশ্নটি অনেকেই করবে না, অনেকে সুশীলগিরি করবে না। ভাই, আমরা সুশীলগিরি করার জন্য রাজনীতির মাঠে আসি নাই। আমাদের রাজনীতি সলিড, জনগণের। সুতরাং জনগণের পক্ষে যে কথা, এই কথাগুলো আমরা অব্যাহত রাখবো। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। এই বাংলাদেশে হানাহানি মারামারি থাকবে না। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আগামীতে জনগণকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, যাতে এই লক্ষ্যে আমাদের কার্যক্রম, এই লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা। গণ অধিকার পরিষদ এবং আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ